হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশীথের ভয়। আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি উপেন মান্নার লেখা ডাকিনী ভিলার দ্বিতীয় পর্ব। যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব শোনোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অতি অবশ্যই শুনে নিও, তাহলে গল্পটা প্রথম থেকে শোনা হবে। আর যারা অলরেডি শুনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা আমার নতুন দেখছো বা শুনছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে এবং অতি অবশ্যই অলটাকে প্রেস করে রাখবে, যাতে যখনই আমরা নতুন নতুন গল্প চাবো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এছাড়াও আমাদের ফেসবুক পেজ নিশীথের ভয় থেকেও তোমরা এই গল্পগুলো শুনতে পারো। আর ফেসবুক পেজ থেকে যারা নতুন দেখবে বা শুনবে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, যাতে তারাও শুনতে পায়। এবং কেমন লাগছে গল্পগুলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি দেরি করছি না, শুরু করে দিচ্ছি আজকের গল্প, উপেন মান্নার লেখা ডাকিনী ভিলার তৃতীয় পর্ব। ভুতুড়িয়া স্টেশন থেকে শুরু করে এই মুহূর্ত অবধি যে অবস্থার মধ্যে দিয়ে আমি চলেছি তার প্রকৃত ব্যাখ্যা কী হতে পারে তা বোধগম্য হওয়া তো দূরে থাক, আমি যেন ক্রমান্বয়ে এক অভূতপূর্ব কুহেলিকার মাঝখানে গিয়ে পড়েছি। মনের নিভৃতে একবার একটা কথা উঁকি মেরে গেল, এ কি তবে সেই প্রাগৈতিহাসিক যুগের খেলা চলেছে, যে যুগে বিরাটাকায় প্রাণীসমূহ পৃথিবীতে বিচরণ করত? আমি কি তবে সেই যুগে ফিরে এসেছি কোনো এক মহাশক্তির জাদুদণ্ডের পরশে? এইসব বৃহৎ নভোচরেরা কি তবে টেরোডাক্টিল গোষ্ঠীর বংশধর? আর এই গরুগুলো, যাদের দেখলে মনে হয় গরু, কিন্তু তাদের অবয়ব না গরু না বাঁদর না কোনো কিছু সমন্বয়ে সৃষ্ট, এ যেন ভগবানের এক অপূর্ব সৃষ্টি নৈপুণ্য, এক অদ্ভুত ধরনের খেলা, যে খেলা ডাইনোসর আর টিরোনোসরাসের যুগে তিনি খেলেছিলেন। আমার জানলার ঠিক নিচেই ওরা গজরাচ্ছিল। একটা গরু ছাদ থেকে নেমে আসা জলের পাইপ বেয়ে ওপরের দিকে উঠবার চেষ্টা করছিল, আর সঙ্গে সঙ্গে অপর একটি গরু প্রচণ্ড হুঙ্কার দিয়ে প্রথম গরুর ল্যাজ ধরে একটানে মাটিতে ফেলে দিচ্ছিল। এই নিয়ে উভয়ের মধ্যে চলছিল এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। ওদের ঘরোয়া যুদ্ধের ফলে মাটি কাঁপছিল, এমনকি বাড়িটাও দুলে উঠছিল। হঠাৎ একটা কথা মনে হতেই শরীর হিম হয়ে গেল, ওরা আমাকে আক্রমণ করতে আসছে না তো? পাইপ বেয়ে যদি সত্যি সত্যি ওপরে উঠে আসে তাহলে তো ওদের নিঃশ্বাসেই তো আগুন ধরে যাবে জানলা কপাট সব কিছুতে। তাড়াতাড়ি মুখটা জানলা থেকে সরিয়ে জানলা বন্ধ করতে যাব, এমন সময় দেখলাম কোথা থেকে ছুটে এলো হরিনারায়ণ, হাতে সেই প্রকাণ্ড চাবুক। মুহূর্ত অপেক্ষা না করে হরি সপাসপ চাবুক চালাতে লাগলো গরু দুটির দিকে। হরির চাবুকে যেন আশ্চর্য জাদু ছিল। গরু দুটি দৃষ্টি হয়ে এলো সচল এবং সাধারণ, নিঃশ্বাসে আর দেখা গেল না কোনো আগুন। গরু দুটি মাথা নিচু করে চলে গেল। চলে যাবার পূর্ব মুহূর্তে একবার মাত্র মাথাটা ঘুরিয়ে দেখে নিল আমার দিকে। সে চাহনির দিকে অতি বড় সাহসীও চেয়ে থাকতে পারবে না। আমি ঘরের মধ্যে সরে এলাম, তবে এইটুকু বিশ্বাস আমার জন্মেছিল যে ওই ঘরের মধ্যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং বাইরে যা কিছু ঘটুক, আমি এই ঘর ছেড়ে বাইরে যাব না। বিছানার পর বসে কালো খাতাটার পাতা ওল্টাতে যা নজরে পড়ল তাতে আমি বেশ অবাক হয়ে গেলাম। বড় বড় হরফে আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে, দাদা, আমি জানি একমাত্র আপনি ছাড়া এটুকু উপকার কেউ করবে না, তাই আপনাকে নিমন্ত্রণ করে এখানে আনতে হয়েছে। সকাল হলেই আপনি মুহূর্তমাত্র সময় নষ্ট না করে গয়ায় গিয়ে এই খাতায় যেসব নামধাম গোত্র লেখা রয়েছে তাদের নামে পিণ্ডদান করে এইসব হতভাগ্যদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করুন। ঘটনাটি ঘটে এমনি এক ঝড়ের রাতে। এইসব হতভাগ্যরা বজ্রাঘাতে মৃত্যুবরণ করে। যে দু একজন বেঁচে ছিল তারা মৃতদেহগুলিকে কবর দিয়ে এ স্থান ত্যাগ করে চলে যায়। সেই থেকে এইসব হতভাগাদের দল রাত্রি হলেই কবর ছেড়ে উঠে পড়ে রক্তের নেশায় পাগল হয়ে। জীবন্ত যা কিছু দেখতে পায় তাদেরই রক্ত শোষণ করতে থাকে। আমিও করেছি। ইলা আমার বাগদত্তা, অন্যান্যরা আমার চাকর বাকরের দল। ইতি হরিনারায়ণ। পাতার পর পাতায় যথাক্রমে হরিনারায়ণ, ইলা ইত্যাদি বহুজনের নাম ধাম গোত্র লেখা রয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, কি করে সম্ভব কিছুই বুঝতে পারছি না।
জলজ্যান্ত মানুষগুলো যাদের সঙ্গে কথা বলেছি, এমনকি ইলার সান্নিধ্যে তার নিঃশ্বাসের হিমেল অনুভূতিটুকু পর্যন্ত পেয়েছি, এদের পিণ্ডদান করতে নির্দেশ দেওয়া হচ্ছে এই খাতা মারফত। কারণ কি? এরা কি সবাই মৃত? আমি এতক্ষণ যাদের দেখলাম বা দেখেছি সবই কি ওদের প্রেতরূপ? এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আছড়ে পড়ল আমার গায়ে। জানলা দিয়ে আলোর বন্যা ছড়িয়ে পড়েছে ঘরের মধ্যে। ভোর হয়ে গেছে। আকাশের জমাট মেঘ কখন যেন সরে গিয়ে নীল আকাশ ফুটে উঠেছে, দেখতে পাইনি। আমি কালো খাতাটা হাতে নিয়ে ছুটলাম ইলার ঘরের দিকে। আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছিল না যে ইলা সত্য সত্যই প্রেত মূর্তি নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছিল। ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সেই কাঁচের কফিনটা, যার সারা অঙ্গে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শায়িত রয়েছে একটি মৃতদেহ। কফিনটার কাছে এগিয়ে যেতেই বিস্ময়ে ফেটে পড়লাম। যেমনটি প্রথমবার দেখেছিলাম ঠিক তেমনি অবস্থায় শুয়ে আছে ইলা। চোখের মণি দুটো স্থির হয়ে আছে। ইলা মৃত, কিন্তু ঠোঁটের কষ বেয়ে লাল রক্তের ধারা গড়িয়ে পড়েছে। একটু ভালো করে লক্ষ্য করতেই বুকটা কেঁপে উঠল। তাজা রক্ত এখনো শুকিয়ে জমাট বাঁধেনি। কফিনের ভেতর কয়েকটি মুরগির পালক পড়ে রয়েছে। গত রাতে হরি যে মুরগিগুলো ওর কফিনে ঢুকিয়ে দিয়েছিল, এই রক্ত সেই মুরগিগুলোরই। আমি এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলাম। দরজাটা দুফাক করে খুলে ধরতেই প্রভাতী সূর্যের আলো এসে ঘর ভরিয়ে দিল। শেষবারের মতো একবার ঘরের মধ্যে তাকাতেই আবারও অবাক হয়ে গেলাম। সূর্যের আলো ঢোকার সঙ্গে সঙ্গেই ইলা সমেত সেই কফিনটা সমস্ত অদৃশ্য হয়ে গেছে। ঘরটি একদম ফাঁকা, কেবল মুরগির কয়েকটা পালক ইতস্তত ছড়িয়ে আছে। এক লাফে দোতলা থেকে নেমে এসে দাঁড়ালাম উঠানটার মাঝখানে। দিনের আলোয় তখন পরিষ্কার দেখা যাচ্ছিল আমার কাছে। দেখলাম পরপর কয়েকটি সমাধিক্ষেত্র। কালো খাতার ক্রমিক নম্বর অনুসারে কবরগুলো সাজানো। কবরের ফলকে উৎকীর্ণ নাম ধাম ইত্যাদি হুবহু নকল আমার এই হাতের কালো খাতার মধ্যে লেখা রয়েছে। ইলার সেই অন্তর্ভেদী চাহনি, জানি না সে দৃষ্টিতে কি ছিল যে সে আমাকে আকর্ষণ করেছিল। চৌম্বক যেমন লোহাকে সবলে আকর্ষণ করে নিজের কবজাগত করতে চায়, ঠিক তেমনি ধারা এক অনুভূতি আমি শিরায় শিরায় অনুভব করলাম। হাতে সেই কালো খাতা নিয়ে কবরের ইতিহাস খুঁজতে গিয়ে মনে হলো, তাই তো হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী এইসব দেহগুলিকে দাহ করাই ছিল বিদেহ। তবে কেন এইসব মানুষগুলোকে কবরস্থ করা হলো? এর যে কি কারণ থাকতে পারে তা বুঝতে পারলাম না। অথচ হরিনারায়ণকে জিজ্ঞাসা করব তার কোনো উপায়ও নেই। সে এখন শায়িত রয়েছে আমারই সামনে ওই কবরের তলায়। একে একে সমস্ত কবরগুলি ইতিবৃত্ত জানবার পর ইলার কবরের কাছে এসে দাঁড়ালাম। যদিও এখন সকাল হয়ে গেছে, সূর্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে চারিদিক, তবু গাটা ছমছম করে উঠল। আমি মানুষ চোখে ইলার সেই হিমশীতল চাহনি দেখতে পেলাম। ইলা মৃত এবং তার দেহ কবরস্থ করা আছে একথা আমি বুঝতে পারছি, তবু মন বলছে হয়তো সে কবর ফুঁড়ে উঠে আসবে। আমার সামনে আলিঙ্গনাবদ্ধ হয়ে বসিয়ে দেবে তার ছুঁচালো দুটি দাঁত, তারপর নিঃশব্দে শোষণ করে চলবে আমার দেহের রক্ত। ভাবতে আমি শিউরে উঠলাম। হরিনারায়ণ না থাকলে হয়তো আমার জীবনে গত রাতের অভিজ্ঞতাই শেষ অভিজ্ঞতা হতো। এখনকার মতো সোনালী প্রভাত এ জীবনে আর আসতো না, কিন্তু তবু কেন জানি না ইলার প্রতি কেমন যেন একটা দুর্বলতা অনুভব করলাম। জানি ইলার সেই অশরীরী দেহ, জানি ইলা বেঁচে নেই, আছে ওই মাটির গহ্বরে। কফিনের মধ্যে তিলে তিলে পচনের মধ্যে দিয়ে গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে তার দেহ। হয়তো কয়েকটা হাড় পড়ে থাকবে কবরের তলায়, তবু যেন গত রাতের সন্মোহনী দৃষ্টি মনে হচ্ছে জীবন্ত। বড়ই ভয়ানক জীবন্ত সে দৃষ্টি, একবার দেখলে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। মানসিক চেতনা হয়ে পড়ে লুপ্ত এবং পঙ্গু, নিজের অজ্ঞাতে আত্মসমর্পণ করতে হয়। অদূরেই একটা কোদাল পড়ে রয়েছে দেখতে পেলাম। হাতের কালো খাতাটা মাটিতে রেখে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলাম। কেন যে খুঁড়ছি জানি না, কিন্তু মনের এক কোণা থেকে নিয়ত যেন কে উৎসাহিত করে চলেছে কবর খোঁড়ার জন্য। খানিক মাটি তোলবার পরেই কফিনটা বেরিয়ে পড়ল। একটা হাত দিয়ে কপালের ঘাম মুছে একটু বিশ্রাম করে নিলাম। তারপর কফিনের ঢাকনা খুলতেই চমকে উঠলাম। হ্যাঁ, ঠিক সেই মুখ। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। প্রভাতের আগে ওই ঘরের মধ্যে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনিভাবে লেগে রয়েছে রক্তের দাগ।
যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যাই আমার মনকে নিরস্ত করতে পারল না। কিভাবে এই কফিনের মধ্যে থেকে ইলা উঠে এসেছিল গত রাত্রে, আর কেমন করেই সে আমার সঙ্গে কথা বলেছিল? মৃত্যুর পরও কি মানুষ কথা বলতে পারে? এত সুন্দর যার মুখের চেহারা, দেখলে মনে হবে সদ্য ফোটা একটা গোলাপ ফুল যেন। কেমন করে এই নিষ্পাপ রমণীয় মুখ রক্ত পান করে তৃপ্তি লাভ করতে পারে? হয়তো সবই ঘটে এই দুনিয়াতে। মানুষের বুদ্ধির বাইরেও এমন কিছু আছে যা মানুষের জানা নেই। হরিনারায়ণ বলেছিল এদের মুক্তি দিতে। একমাত্র গয়ায় পিণ্ডদান করলেই এইসব অভিশপ্তরা মুক্তি পাবে, শান্তি পাবে এইসব হতভাগ্যদের আত্মা। এক দৃষ্টে চেয়েছিলাম ইলার মরদেহের দিকে। মেয়েটি ছিল হরিনারায়ণের বাগদত্তা। বেচারি শান্তি পেল না, ইহজীবনে পারল না সুখ ভোগ করতে। বিধাতার নিষ্করুণ অভিশাপ। অতৃপ্ত আত্মা মেতে উঠেছে তৃপ্তির নেশায়। সে তৃপ্তি ওদের জৈবিক কোনো কামনা বাসনা নয়, তাজা তাজা রক্তে ওদের তৃপ্তি। ওরা রক্তের পিপাসায় উন্মত্ত। ভাবতেও কেমন যেন বিশ্রী লাগে। ঘুলিয়ে ওঠে সারা গা, শিরশির করে ওঠে শিরা উপশিরা। আতঙ্কে হাত পা বরফ হয়ে আসতে থাকে। রাতের অন্ধকারে যতই ভয় থাকুক না কেন, দিনের আলোয় সে ভয়টুকু আমার কেটে গিয়েছিল। আমি কবরখানা ছাড়িয়ে বাড়িটার আশেপাশে একটু দেখে নেবার জন্য পা বাড়ালাম। বাড়িটি অতি জরাজীর্ণ। চারিদিকে দেওয়ালের চুন বালি খসে পড়ছে। বাড়ির কার্নিশে এদিকে ওদিকে অশ্বত্থের চারা মাথা চাড়া দিয়ে উঠেছে। বাড়ির মধ্যেকার চাতাল ছাড়িয়ে গেটের দিকে যেতেই নজরে পড়ল একরাশ কঙ্কাল বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বুঝতে পারলাম এইসব হতভাগ্যের দল ভুল করে এই পথে পা বাড়িয়ে এইসব প্রেতাত্মাদের খোরাক হয়েছে। শুধু যে মানুষের কঙ্কাল পড়েছিল তা নয়, অন্যান্য পশুপক্ষীর কঙ্কালও দেখা গেল ওদের মধ্যে। মনে মনে হরিনারায়ণকে ধন্যবাদ জানালাম, নতুবা এতক্ষণে হয়তো এইসব কঙ্কালের মাঝেই একটি নতুন কঙ্কালের স্থান হয়ে যেত। কথাটা ভাবতেই মনটা ভয়ে কোঁকড়ে উঠল। না, আর বীরত্ব দেখিয়ে কাজ নেই। যত শীঘ্র সম্ভব এই প্রেতপুরী ছেড়ে দূরে চলে যাওয়াই উচিত। না হলে রাতের অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ওরা জেগে উঠবে। ইরা হয়তো ছুটে আসবে তার সেই রক্ত জল করা চাহনি নিয়ে। চুকচুক করে শুষে নেবে আমার দেহের রক্ত, তারপর ছুঁড়ে ফেলে দেবে ওই কঙ্কালের স্তূপের মধ্যে। প্রেতপুরীর জীর্ণ গেটখানা আমার হাতের চাপে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ মনে হলো আমি এখন যেন মুক্ত। বাড়ির চৌহদ্দির মধ্যে যতক্ষণ ছিলাম নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল। আমি ইলা বা অন্য সব মৃত মানুষগুলির প্রভাব ছিল আমার উপর, কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার উপর কারুর কোনো অদৃশ্য প্রভাব নেই। আমি ছুটলাম ভুতুড়িয়া স্টেশনটার দিকে। আজ সন্ধ্যের সেই শেষ ট্রেনটি আমাকে ধরতেই হবে, না হলে আবার নেমে আসবে রাত্রির অন্ধকার। এই রাজ্যের ওই প্রেতপুরীর প্রেতেরা জেগে উঠবে ভাবতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি ছুটলাম মাঠের মধ্যে দিয়ে। কিছুক্ষণ ছুটবার পর খেয়াল হলো আমি ঠিক পথে চলেছি তো। স্টেশনটা কোন দিকে তা তো আমার জানা নেই। গত রাত্রে হরিনারায়ণের গরুর গাড়ি করে এসেছিলাম, সে পথ চিনে রাখা তো সম্ভব ছিল না। তাছাড়া যে অকল্পনীয় পরিবেশের মধ্যে দিয়ে আমি এই পোড়ো বাড়িটায় এসেছি, সেই সময়ে যে কোনো সুস্থ মানুষের পক্ষেই অন্য কোনো দিকে নজর দেওয়ার সুযোগ ছিল না। ড্রাগন গরুগুলোর বড় বড় রক্তাভ চক্ষু আর নিঃশ্বাসের সঙ্গে আগুনের ঝলক মনে পড়লে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাবার উপক্রম ঘটে। মাঠের মধ্যে দিয়ে ছুটে চলেছি আর রোমন্থন করে চলেছি গতকালের ভয়াবহ অভিজ্ঞতার কথা। নিজের অজ্ঞাত সারে একবার পেছন ফিরে তাকালাম, ফেলে আসে সেই প্রেতপুরীর দিকেই। আর তারপরই মনে পড়ে গেল, এই যা, কালো খাতাটা তো ফেলে এসেছি ইলার কবরের পাশে। দুর্ভাবনায় মনটা খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। দূরে দেখা যাচ্ছে সেই পোড়ো বাড়িটা, আশেপাশে অসংখ্য ঝোপঝাড়, তার মধ্যে কয়েকটি নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। দিনের আলোতেও দূর থেকে বাড়িটাকে দেখলে গা ছমছম করে ওঠে। কালো খাতাটা ফেলে রেখে যাওয়াটা কি ঠিক হবে? অনবরত সেই কথাটাই মনের ওপর চাপ সৃষ্টি করছিল আমার। অথচ অভিশপ্ত ওই বাড়িটায় পুনরায় ফিরে যেতে মনটা সায় দিচ্ছিল না। ফিরে যাওয়ার কথা ভাবতেই একটা হিমেল হাওয়া যেন গায়ের ওপর আছড়ে পড়ে শরীর মনকে অবসন্ন করে তুলল। না, ও পথে আমি আর পা বাড়াতে রাজি নই। ওরা চিরদিন ওদের রাজ্যে বিচরণ করুক। কারো আত্মা মুক্তি পাবে কি পাবে না সে নিয়ে কি আমার উতলা হওয়ার কোনো কারণ থাকতে পারে?
ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। বন্ধুকৃত্য করতে এসে শেষে জীবন নিয়ে টানাটানি হওয়া ভালো নয়। আমি পা বাড়ালাম স্টেশনের দিকে। চলতে চলতে মনে হলো হরিনারায়ণের কথা। সে আমাকে আমন্ত্রণ করে এনেছিল, আর সে সব কিছু ভয়াবহ পরিণতির হাত থেকে আমাকে রক্ষা করেছে। কিন্তু কেন? আমাকে রক্ষা করার উদ্দেশ্য তার কী ছিল? সে চেয়েছে মুক্তি, সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীদেরও মুক্তি কামনা করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হরিনারায়ণ আমাকে নিয়ে এসেছে এবং প্রতি মুহূর্তে আগলে রেখেছে রক্ত পাই সঙ্গীদের কাছ থেকে। কথাটা ভাবতেই মনে অনেকটা সাহস ফিরে এলো। হরিনারায়ণের আন্তরিক ইচ্ছাকে কার্যে পরিণত করাই আমার উচিত। যদি কিছুটা বিপদের ঝুঁকি নিতে হয় তাতে ক্ষতি নেই। আমি ফিরলাম সেই ফেলে আসা বাড়িটার দিকে। সূর্যের আলোয় চারিদিক ঝলমলিয়ে উঠছে। ঝিরঝিরে হাওয়ায় শরীরে ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে। আমি এসে পৌঁছালাম বাড়িটার সামনে। লোহার গেটটা হাত দিয়ে ঠেলে বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেই মনটা ছ্যাঁত করে উঠল। মনে হলো আবার যেন হারিয়ে ফেলছি নিজেকে। সেই চোখ, সেই মুখ ছায়াছবির মতো ভেসে উঠতে লাগলো আমার মানস নেত্রে। আমি এগিয়ে গেলাম কবরখানার দিকে। অপরূপ বললে হয়তো রূপের ঠিক বর্ণনা করা হবে না। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রঙের ভাণ্ডার উজাড় করে এক কমনীয় রমণীর রঙের সমন্বয়ে রাঙিয়ে তোলা হয়েছে ইলাকে। তার সঙ্গে বিশ্বকর্মার নিপুণ হাতে তৈরি হয়েছে দেহ সৌষ্ঠব। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই স্থান পেয়েছে ইলার শরীরে। মেঘদূত কাব্যে কালিদাসের তন্নি শ্যামা যেন হার মেনে যায়। ইলাকে দেখলে কালিদাস হয়তো তার কাব্যে একটা নতুন সংযোজন ঘটাতো, একথা হলপ করেও বলা চলে। আমার সাহস উত্তর বেড়ে যাচ্ছে, কিন্তু যখনই রাত্রি ঘনিয়ে আসবে তখন হয়তো আমার এই সাহস আর থাকবে না। মনের ভেতর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বন্দ্ব। আমি এক পা করে এগুচ্ছি। কালো খাতাটা যে আমার চাই। কালো খাতাটা পড়ে আছে ইলার কবরের পাশেই। খাতাটা হাত দিয়ে তুলে নেবার সময় চোখ দুটো নিবদ্ধ হলো কফিনটার দিকে। যে কফিনটায় শুয়ে আছে ইলা। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কফিনের দিকে তাকাতেই গত রাতের সেই ভয়াবহ ঘটনাগুলি মানসপটে ভেসে উঠল। কি জানি, হয়তো দিনের আলোতেই ইলা কবর থেকে উঠে এসে জড়িয়ে ধরবে আমাকে। তারপর তার দু কষ বেয়ে নামবে রক্তের ধারা, যে রক্ত আমারই রক্ত। কাটা শিরশির করে উঠল। না, আর এক মুহূর্ত কেন থাকা ঠিক নয়। আমি খাতাটা নিয়ে বেরিয়ে গেলাম গেটের বাইরে। তারপর হাঁটতে লাগলাম স্টেশনের দিকে। মৃতদেহগুলি সম্ভবত বেশি দিন আগে কবরস্থ করা হয়নি। এত সতেজ মৃতদেহ না দেখলে কেউ বিশ্বাসই করবে না। অথচ আশ্চর্যের ব্যাপার, কি উপায়ে এই দেহগুলি এমন সুন্দরভাবে পচন থেকে রক্ষা পাচ্ছে ভেবে কুল পাচ্ছি না। তবে কি এরা মৃত নয়? তাই বা কেমন করে সম্ভব? জীবন্ত মানুষ কি কবরের তলায় বেঁচে থাকতে পারে? একটা মস্ত বড় হেঁয়ালি মনকে ঘিরে ধরল, কিন্তু জ্বর ছাড়াতে অসমর্থ হলাম। হরিনারায়ণের কথা অনুযায়ী এরা মৃত, কিন্তু বাহ্যিক ক্ষেত্রে চোখের সামনে যা দেখলাম বা প্রত্যক্ষ করলাম তাতে প্রতীয়মান হয় এরা মৃত হলেও কিন্তু মৃত নয়। সে যাই হোক, আমার কর্তব্যটুকু আমি করব। জীবন্ত অথবা মৃত এ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। যে জিনিসের ব্যাখ্যা আমার পক্ষে করা দুঃসাধ্য সেই জিনিস সম্বন্ধে অযথা চিন্তা না করাই ভালো। মাঝে মাঝে পেছন ফিরে চেয়ে দেখি, আবার হনহন করে হেঁটে চলি। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে। এখন আর সেই পোড়ো বাড়িটাকে দেখলে মনে ভয়ের উদ্রেক হয় না। দূর দিক সীমায় ছায়া ছায়া অস্তিত্ব নজরে আসে। বুক ভরে শ্বাস নিলাম। শরীর ও মন এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে আমার। সামনেই একটা বিশাল শাল গাছের বন। রাস্তাটা চলে গেছে তারই মধ্যে দিয়ে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। বাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। শালবনের অপর প্রান্তে যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে। একটা ছোট নদী বয়ে চলেছে বনের শেষ প্রান্ত দিয়ে। আমি জলে নেমে হাত পা মুখটা কিছুটা ধুয়ে নিলাম, কিছুটা জলও খেলাম। তারপর আবার নতুন উদ্যমে শুরু করলাম হাঁটতে। কিন্তু স্টেশন কোথায়, কোন দিকে তার হদিশ কিছু খুঁজে পেলাম না। এমনকি এত দূর পথ হেঁটে আসার সময়ও একটি মানুষকেও আমি পথের মাঝে দেখতে পাইনি। অথচ সন্ধ্যার আগেই আমাকে হয় স্টেশন অথবা রাতের মতো একটা আশ্রয়স্থল খুঁজে বার করতেই হবে। আরও খানিকটা চলার পর একটা গ্রাম নজরে পড়ল। আমি সেই গ্রাম লক্ষ্য করে এগিয়ে চললাম। গ্রামের কাছাকাছি আসতেই একজন চাষির সঙ্গে দেখা হতে তাকে জিজ্ঞেস করলাম,
দাদা, ভুতুরিয়া স্টেশনটা কোন দিকে? আর কত দূর? লোকটি অবাক দৃষ্টি মেলে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করার পর বললে, সে তো অনেক দূরের পথ বাবু। তা আপনি আসছেন কোথা থেকে? আমি বললাম, পথটা বলে দাও ভাই, আমাকে সন্ধ্যার আগেই পৌঁছতে হবে। আমি এদিকে বেড়াতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। মুখ দেখে মনে হলো লোকটি যেন বিশ্বাস করতে পারিনি। এই নির্জন পাণ্ডববর্জিত অঞ্চলে আমার বেড়াতে আসার কথাটা কেমন যেন বেমানান। যাই হোক, লোকটি কথা না বাড়িয়ে বলল, আপনি যদি শালবনের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যান তবে 5 কোষ পথ হাঁটতে হবে। যে পথটা শালবনের মাঝামাঝি গিয়ে বাঁ হাতে ঘুরে গেছে। তবে সাবধানে যাবেন। সোজা যে পথটা চলে গেছে ও পথে যাবেন না। ওদিকে গেলে কেউ ফিরে আসে না। আমাদের গ্রামের 2-1 মানুষ একবার ওই পথে ভুল করে চলে গিয়েছিল। তারা আজও ফিরে আসেনি। এছাড়া আরেকটা রাস্তা আছে। ওই বনের ধারে যে নদীটা আছে, ওই নদীর ধার ধীরে। এই পথটা একটু ঘুর পথে স্টেশনে গেছে, কিন্তু রাস্তাটা অনেকখানি, প্রায় 8 ক্রোশ পথ হবে। কথাটা শুনে স্টেশনের পথ যেমন আবিষ্কৃত হলো, সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় ছেয়ে গেল মন। সন্ধ্যের আগে এতদূর পথ যেতে পারবো কিনা, তার উপর শরীর মন ক্লান্ত অবসন্ন। এমনকি পুনরায় রাস্তা ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। লোকটিকে ধন্যবাদ জানিয়ে আমি গ্রামের পথে এগুলাম। যদি কোনো চায়ের দোকান পাওয়া যায় তো কিছু খেয়ে নেওয়া যাবে। একটি ছোট চায়ের দোকান, নবীন প্রবীণদের একটা ছোট ভিড়, মুড়ি তেলে ভাজা বিস্কুটও বিক্রি হচ্ছে। আমি দোকানের কাছে আসতেই সকলের কৌতূহলী দৃষ্টি পড়ল আমার দিকে। একজন মধ্যবয়স্ক শুধালেন, মশাই, যাবেন কোথায়? কার বাড়ি? ওরা আমাকে একটা জায়গা করে দিল বসার জন্য। আমি বেঞ্চিটার ওপর বসে বললাম, পথ ভুল করে এ গাঁয়ে চলে এসেছি, যাব কলকাতায়। আপনাকে তো অনেকটা পথ হাঁটতে হবে বাবু। ওদের একজন বললে, নদীর ধার দিয়ে যাবেন, শালবনের ভেতর দিয়ে যাবেন না যেন। শালবনের রাস্তাটাই তো কম। আমি বললাম, ও বনে ঢুকলে আর কেউ ফিরে আসে না বাবু। লোকটি ভয় মিশ্রিত কণ্ঠে বললে, নদীর ওপারে ওই শালবন, আর তারও পাশে ফাঁকা মাটির ওপর আছে এক প্রকাণ্ড বাড়ি। পিশাচ আর ডাকিনীদের আড্ডা। জ্যান্ত মানুষ পেলে ঘাড় মটকিয়ে রক্ত খায়। তবে নদীর এপারে ওরা আসতে পারে না। আমরা সন্ধ্যের সময় নদীর এপার থেকে ওদের কান্না শুনতে পাই। গায়ের রক্ত জল করা সেই কান্না শুনে ছোট ছোট ছেলেমেয়েরা ভয়ে আঁতকে ওঠে। ব্যাপারটা সবই বুঝতে পারছি, কিন্তু ওদের কাছে প্রকাশ করলাম না। সেই অমানসিক কান্নার উৎস আমি জানি। সারা রাত আমি ওদের মাঝেই কাটিয়েছিলাম। ওরা বললে হয়তো ভয় পাবে, হয়তো অন্য কিছু ভাবতে পারে। আমি কিছুটা জলযোগ করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। ঘুরপথে না গিয়ে শালবনের মধ্যে দিয়েই শর্টকাট করা মনস্থ করলাম। ছোট্ট নদীর ছোট সাঁকোটা পার হওয়ার সময় মনটা একটু চঞ্চল হয়ে উঠল, কিন্তু সব কিছু দুর্বলতা ঝেড়ে মুছে ফেলে শালবনের রাস্তা দিয়েই এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। সন্ধ্যার আগেই পৌঁছতে হবে স্টেশনে একা একা কাটাতে হবে, এই চিন্তা করতে গাটা শিরশির করে উঠল। জনমানবহীন অন্ধকার স্টেশনের পরিবেশ স্মরণ করে ভাবনায় পড়লাম। আমার পক্ষে খুব সুখকর হবে না তা সন্দেহ নেই। আরও জোরে পা চালালাম। সূর্য তখন মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে পড়েছে। শালবনের পথ যেন ফুরোতেই চায় না। হাঁটছি তো হাঁটছি। এক ফালি সরু পথ। এ পথ মানুষ সচরাচর ব্যবহার করে না, পরিত্যক্ত পথ হিসেবেই পড়ে আছে। সামনে পেছন দিকে যেদিকেই তাকাই কোনো মানুষ নেই। বহুদিন পর আমিই যেন একমাত্র ব্যক্তি যে এই পথ দিয়ে চলেছি পায়ে হেঁটে। বাতাসে শালগুলির পাতা নড়ছে, মনে হচ্ছে ওরা যেন ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। আমি যেন ওদের ভাষা বুঝতে পারছি। ওরা বলতে চাইছে, হে পথিক, একটু তাড়াতাড়ি করো। তুমি কি বুঝতে পারছো না যে এক মহা অশুভ শক্তির এলাকা দিয়ে তুমি চলেছ? তুমি কি জানো না সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জেগে উঠবে এখানকার রক্তপায়ী পিশাচরা? তারা তোমার রক্ত পান করে নিজেদের মৃত আত্মাকে জিইয়ে রাখবে আরও কিছুদিন। তুমি কি ওদের সেই অমানসিক কর্ণবিদারক কান্না শোনোনি? যে কান্নার শব্দে তোমার দেহের স্নায়ুগুলি অবশ হয়ে পড়বে, মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্মে ঘটবে বিপর্যয়, চিন্তাশক্তি লোপ পেয়ে যাবে সেই নিদারুণ শব্দ আর তরঙ্গের শিকার হয়ে। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সূর্য পশ্চিম আকাশের অনেক নিচে নেমে গেছে।
লম্বা লম্বা ছায়া বিস্তার করেছে শালগাছগুলি অস্তগামী সূর্যের আলোয়। যেন লক্ষ লক্ষ অশরীরী ধেয়ে আসছে আমার দিকে। আমাকে গ্রাস করার উল্লাসে ওরা কেঁপে কেঁপে নেচে নেচে উঠছে। ছায়া ছায়া হাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছে সন্ধ্যা তারাকে। গাছেরা হাসছে, দূরে দূরে নেচে নেচে একটা গাছ যেন আরেকটা গাছের ওপর গড়িয়ে পড়ছে, আর উভয়ের মিলিত আনন্দ হাসি হয়ে ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। শাল অরণ্যের চারিদিকে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, অন্ধকারকে স্বাগত জানাচ্ছে। আমি যেন ওদের হাসি শুনতে পাচ্ছি। ওরা আমাকে হাসির মাধ্যমে বিদ্রূপ করছে, বলতে চাইছে, কেমন মজা, অ্যাডভেঞ্চারের মজাটা কেমন লাগছে এবার। তারপরই যেন গাছেরা সুর পাল্টালো। গাছের পাতারা লাফালাফি দাপাদাপি করে বেহাগের করুণ সুরের রেস ধরে কান্নায় ভেঙে পড়ল। মনে হলো ওরা বলছে, তোমার করুণ পরিণতির জন্য দুঃখিত পথিক, পারো তো পালাও, যত তাড়াতাড়ি পারো ততই মঙ্গল। আমি যে কখন দৌড়তে আরম্ভ করেছি তা নিজেই জানি না। থামলাম শালবনের শেষ প্রান্তে, যেখানে শালবন শেষ হয়েছে। সামনেই উন্মুক্ত প্রান্তরের ওপর দিয়ে চলে গেছে রাস্তাটা। আর হয়তো 2-3 মাইল হাঁটতে হবে। কিন্তু ওদিকে সূর্য যে অস্তগামী, ট্রেনটা ধরতে পারবো কি না ঠিক বুঝতে পারছি না। অথচ এই মুহূর্তে পেছনে ফেলে আসা গ্রামটাতে ফিরে যাওয়াও সম্ভব নয়। ফিরতে গেলে রাতের অন্ধকারে পার হতে হবে ওই ঘন শালবন। না, একেবারেই অসম্ভব। ট্রেনটা আমাকে ধরতেই হবে। এই অভিশপ্ত পরিবেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। আরও যে কতটা দৌড়েছি খেয়াল ছিল না। দৃষ্টি ছিল পশ্চিমের দূর দিগন্তের অস্তগামী প্রকাণ্ড থালার মতো এক লাল টুকটুকে বিদায়ী সূর্যের দিকে। দিক চক্রবালে তখন তার অর্ধেক দেহ প্রথিত, বাকি অর্ধেক মুহূর্তের মধ্যেই ডুবে যাবে। সূর্যের শেষ রশ্মিটুকুও মিলিয়ে গেল আকাশ থেকে। আমি এসে পৌঁছালাম ভুতুড়িয়া স্টেশনে। রেল লাইনের ওপর দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে রইলাম একটি অপসৃয়মান লাল আলোর দিকে। ট্রেনটি মিনিট 2 আগেই স্টেশন ছেড়ে চলে গেছে। তার লাল আলোটুকু দেখতে পাচ্ছি। আশা ভরসার প্রতীক সেই আলো আমাকে গভীর নৈরাশ্যের মধ্যে ডুবিয়ে রেখে দূর দূরান্তের দিকে মিলিয়ে গেল। চারিদিক ডুবে আছে অন্ধকারের মধ্যে। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে চিন্তা করছি কোন দিকে যাব। হঠাৎ মনে পড়ল, স্টেশনের যেদিক থেকে আমি আসছি সেদিকটা মনুষ্যবর্জিত ত্রিপান্তর হলেও স্টেশনের অপর দিকটায় গ্রাম আছে। অবশ্য মাইল 2-3 পথ হাঁটতে হবে। আমি স্থির করলাম এই 2 মাইল পথ হেঁটে নিকটবর্তী গ্রামে গিয়ে রাতটা কাটাবো। তারপর ভোরের ট্রেনে কলকাতা রওনা হব। কয়েক পা মাত্র অগ্রসর হয়েছি, এমন সময় ভেসে এলো সেই সুতীক্ষ্ণ সুতীব্র একটানা ক্রন্দনধ্বনি। বিহ্বল করে তুলল আমাকে। 2 হাত দিয়ে চেপে ধরলাম কান দুটোকে। তা সত্ত্বেও সেই অমানসিক কান্নার রেশ কানের পর্দায় রনরনিয়ে উঠতে লাগলো। ভাবলাম ছুটে পালাই যেদিকে খুশি, কিন্তু পা দুটি তার সমস্ত শক্তি হারিয়ে তার অক্ষমতা প্রকাশ করল। প্রায় 1 মিনিট ধরে সেই ধ্বনি আকাশ বাতাস মথিত করে স্তব্ধ হয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। তারপর রেল লাইন পার হয়ে ওপাশে গ্রামের খোঁজে যাবার মনস্থ করলাম। রেল লাইন পার হতে গিয়ে নজরে পড়ল একটা মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। আমি থমকে পড়লাম। মানুষ অথবা হরিনারায়ণের কোনো সহচর বোঝার আগেই সেই ছায়ামূর্তি আমার খুব কাছাকাছি চলে এলো। অন্ধকারের মধ্যে লোকটির চেহারা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমি অভিভূতর মতো দাঁড়িয়ে এক দৃষ্টে নিরীক্ষণ করে চললাম লোকটির গতিবিধি। মাস্টার মশাই, গাড়ি কি চলে গেছে? লোকটি কথা বলে উঠল। মন থেকে একটা গুরুভার নেমে গেল। শরীরে শক্তি ফিরে এলো। বুঝলাম একজন গ্রাম্য লোক আমারই মতন ট্রেন ধরতে এসেছে। খুশি হলাম নিঃসঙ্গতাকে কাটিয়ে উঠতে পেরে। লোকটাকে কিছুতেই ছাড়া চলবে না। ওকে সঙ্গী করেই সারা রাত কাটাতে হবে। তা এই স্টেশন চত্বরেই হোক অথবা নিকটবর্তী কোনো গ্রামেই হোক, ক্ষতি নেই। বললাম, হ্যাঁ, গাড়ি চলে গেছে, আমিও ধরতে পারিনি। কথাটা শুনেই লোকটা চঞ্চল হয়ে উঠল। বলল, বাবু, আমি চললাম। এই দিকটা মোটেই ভালো জায়গা নয়। তেনাদের বড্ড উৎপাত, আমি চললাম। আরে দাঁড়ান দাঁড়ান, আমি ব্যস্তভাবে বললাম, আমি তো রয়েছি, আপনার ভয় কিসের? আমারও তো একটা আস্তানার দরকার। যদি কিছু মনে না করেন তো আমিও আপনার সঙ্গে যাব। রাতটা তো কাটাতে হবে। চলে আসুন, চলে আসুন। লোকটির ততোধিক ব্যস্ততার সঙ্গে বলল, 1 মুহূর্ত দেরি করবেন না।
দেরি করে স্টেশনে এসে এই কি ভুলটাই যে করেছি। রাম 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 রাম। আমি লোকটাকে অনুসরণ করলাম। সে ভয়ে রাম নাম উচ্চারণ করে চলেছে। অন্ধকারে রেল লাইনের ওপর একটা হুঁচট খেয়ে পড়ে গেলাম। লোকটা তাড়াতাড়ি আমাকে তুলে ধরে বলল, বা চালান বাবু, আমার মনটা ভালো ঠেকছে না। বলতে বলতে লোকটা হঠাৎ সচকিত হয়ে ওঠে। আমাকে ছেড়ে দিয়ে ছুটতে শুরু করলো গ্রামের দিকে। দিক দিগন্ত কাঁপিয়ে তখন শুরু হয়ে গেছে সেই তীক্ষ্ণ ভয়াল আর্তনাদ কান্নার শব্দ। একটা নীলাভ লোহিতময় অথচ আবঝা আলোকে চারিদিকে ভরে উঠল। আলোকের উৎস দেখতে না পেয়েও যে দৃশ্য চোখে আমার ভেসে উঠল তা যেমনই মর্মান্তিক তেমনই ভয়াবহ। অদূরে প্রাণ ভয়ে পলায়মান লোকটির সামনেই দাঁড়িয়ে আছে ইলা। সেই লাস্যময়ী ভুবনমোহিনী রূপের ছটা। তার চোখ দুটি এক অদ্ভুত উজ্জ্বলতায় চকচক করছে। এত দূর থেকেও তা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। বিস্ময়াভিভূত হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইলা আমার কাছে না এসে ওই গেঁয়ো লোকটার সামনে দাঁড়ালো কেন? লোকটা হতভম্ব হয়ে গেছিল কিছুটা। তারপর সেও যেন কৌতুক অনুভব করলো। ভুলে গেল পার্থিব অপার্থিব সব কিছু। ধীর পদে এগিয়ে চলল ইলার দিকে। ইলাও এগিয়ে আসছিল লোকটার দিকে। পরক্ষণে ইলা ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর, দু হাতে জড়িয়ে ধরল তাকে। মুখটা নেমে এলো লোকটার ঘাড়ের কাছে। আমি অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম। হঠাৎ যেন প্রচণ্ড সাহস এসে মনকে তাজা করে দিল। আমি ছুটলাম ইলার দিকে, চিৎকার করে বলতে থাকলাম, ছেড়ে দে শয়তানি, ছেড়ে দে। কাছে আসতেই ইলা ছেড়ে দিল লোকটাকে। লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি লোকটাকে তুলে ধরতে গিয়েই বুঝতে পারলাম লোকটা মারা গেছে। সারা দেহ তার বরফের মতো ঠান্ডা। লোকটার শরীরের শেষ রক্তবিন্দুটুকুও শুষে নিয়েছে পিশাচি। ইলার দিকে তাকিয়ে শিউরে উঠলাম। সে তখন তার জিভ দিয়ে ঠোঁট দুটিকে লেহন করে চলেছে। মুখে চোখে ফুটে উঠেছে এক অবর্ণনীয় হিংস্রতার ছাপ। চোখ দুটো যেন আগের থেকেও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমি সভয়ে দুপা পিছিয়ে এলাম। অবচেতন মনের তাগিদে ছুটে চললাম প্ল্যাটফর্মের ওপর দিয়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে। ইলাও ছুটে এলো আমার পিছু পিছু। অনুভব করছি আরও হয়তো কয়েক মুহূর্তের মধ্যে ইলা ধরে ফেলবে আমাকে। ধরে যখন ফেলবেই এবং এই নির্জন অন্ধকারে আমাকে যখন ওর শিকার হতেই হবে, তখন আর পালিয়ে গিয়ে লাভ নেই। তাছাড়া পালিয়ে যাবোটাই বা কোথায়? কথাটা মনে হতেই আমি দাঁড়িয়ে পড়লাম। ইলা তখন আমার খুব কাছে এসে গেছে, কয়েক হাতের ব্যবধান মাত্র। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হাতের কালো খাতাটা দিয়ে সজোরে আঘাত করলাম ইলার মুখে। হায়, কোথায় ইলা? হাওয়া কেটে কালো খাতাটা শূন্যের বুকেই দাগ কেটে গেল। ইলা অদৃশ্য হয়ে গেল। আমি চোখ দুটো ভালো করে রগড়ে নিয়ে বুঝতে চেষ্টা করলাম সত্য অথবা আমার মনের বিভ্রম। নীল আলোটাও অদৃশ্য হয়ে গেছে। ফিরে এসেছে পূর্বেকার সেই অন্ধকার ঘেরা পরিবেশ। যদি মনের বিভ্রমই হয়ে থাকে, তবে নিশ্চয়ই সেই গ্রাম্য লোকটির দেখা পাবো না একটু আগে যার রক্ত শোষণ করেছে শয়তানি। আমি এগিয়ে গেলাম সেই দিকে যেখানে পড়ে রয়েছে গ্রাম্য লোকটার প্রাণহীন দেহ। দাদা, কোথায় চলেছ? কথাটা শুনেই প্রচণ্ডভাবে চমকে উঠলাম। হরিনারায়ণের কণ্ঠস্বর, অথচ হরিনারায়ণকে দেখতে পেলাম না। মনে হলো শব্দটা আসছে স্টেশন মাস্টারের ঘরের দিক থেকে। আবারও শুনতে পেলাম হরিনারায়ণ বলছে, এভাবে একা একা ঘোরাফেরা করাটা বিপজ্জনক। তুমি স্টেশন মাস্টারের ঘরে আজ রাতের মতো বিশ্রাম করো, কাল ভোরের গাড়িতে চলে যেও। তুমি হরিনারায়ণ? আমি চেঁচিয়ে উঠলাম। অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না, দয়া করে সামনে এসো। তুমি তো আমাদের সব কথাই জেনে গেছো দাদা। এখন যদি তোমার সামনে দাঁড়াই, তুমি কি তা সহ্য করতে পারবে? হরিনারায়ণ বলল, নিশ্চয়ই পারবো হরি। আমি বেশ জোর গলায় বললাম, যদি গতকাল রাত্রেও তোমার সঙ্গে কাটাতে পেরে থাকি, তবে এখনো পারবো। সৎ আত্মার সঙ্গে সঙ্গদান করতে ভয় নেই। তুমি আমার সামনে এসো। বেশ, আসছি। তুমি স্টেশন মাস্টারের ঘরের মধ্যে গিয়ে বসো, ওখানেই আমার সঙ্গে তোমার দেখা হবে। অলক্ষ্য থেকেই কথাগুলি বলল হরিনারায়ণ। স্টেশন মাস্টারের ঘরের কাছে এসেই অবাক হয়ে গেলাম। একটু আগে যে ঘর তালাবন্ধ ছিল তা এখন উন্মুক্ত। পকেট থেকে দেশলাই বার করে জ্বালতেই টেবিলের ওপরে একটা হারিকেন দেখতে পেলাম। ভালোই হলো, অন্তত অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতে হবে না। আলোটা জ্বালিয়ে চেয়ারটায় বসতে গিয়েই নজরে পড়ল হরিনারায়ণের দিকে। সে জানলাটার ধারে একটা টুলের ওপর বসে রয়েছে। আমি খুবই দুঃখিত হরিনারায়ণ, আমি আন্তরিকতার সঙ্গে বললাম।
ট্রেনটা ধরবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দেরি হয়ে গেল। সবই জানি দাদা, মুখ না ঘুরিয়ে হরিনারায়ণ বলল। আমারই ভুল হয়ে গেছে। কালো খাতাটার পাশে একটা রাস্তার নকশা রেখে দিলে হয়তো তোমার পক্ষে সুবিধে হতো। তাড়াতাড়িতে সে কথা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, তার জন্য কি, আমি বললাম হরিনারায়ণকে। হরিনারায়ণ আমার কোনো কথার উত্তর না দিয়ে চেয়ে রইল বাইরের দিকে। আমি অবাক হয়ে ভাবলাম, আশ্চর্য, আমার একটুও ভয় করছে না হরিনারায়ণকে দেখে। যদিও এখন আমার অজানা নয় যে আমার সামনে যে হরিনারায়ণ বসে আছে সে কোনো জীবিত মানুষ নয়, পরন্তু একটি মৃত মানুষ, যে দিনের আলোকে কবরের মধ্যে থাকে, রাতের অন্ধকারে উঠে আসে কবর থেকে। আরও আশ্চর্য হচ্ছি ভেবে, এইসব মৃতেরা সশরীরে কেমন করে কবর থেকে বেরিয়ে আসে। একটু আগেই যে ঘটনা চোখের সামনে ঘটতে দেখলাম সে তো কোনো বায়বীয় বা বিদেহী আত্মার কাজ নয়। লোকটার রক্ত শোষণ করা কোনো বিদেহী আত্মার পক্ষে সম্ভব নয়। মৃত ইলা তার দেহ নিয়ে উঠে এসে গ্রাম্য লোকটার রক্ত পান করেছিল। এ কেমন করে সম্ভব? হরিনারায়ণ সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরেই বলে উঠল, ওসব ব্যাপারে ভেবে কোনো লাভ নেই দাদা, অযথা তোমার মস্তিষ্ককে উত্তেজিত করো না। তবে তোমার কৌতূহল মেটাবার জন্য বলতে পারি যে কবর থেকে সত্যি সত্যি ইলাবা আর সবাই উঠে আসে কবর ভেদ করে। ঠিক এই মুহূর্তে যদি কেউ কবরের কাছে যায় তবে সে কোনো দেহকেই কবরের মধ্যে শায়িত দেখতে পারবে না। রক্তপান করেই দেহগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। রক্তপান না করলে দেহগুলি গলে পচে মাটির সঙ্গে মিশে যাবে। যতদিন না পর্যন্ত ওরা মুক্তি পাচ্ছে ততদিন ওদেরকে বেঁচে থাকতে হবে কোনো জীবিত প্রাণীর রক্ত শোষণ করেই। যাই হোক, আমি এখন যাচ্ছি, দরকার মনে করলেই এসে হাজির হব। শুধু একটা অনুরোধ করব, ঘরের বাইরে বেরিও না। গত রাত্রে আমার কথা না শুনে তুমি বিপদে পড়েছিলে, সুতরাং হয়তো নিজেকে বিপদের মধ্যে জড়িও না।